ঝড় বৃষ্টির সেই রাতে হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে গেল। অনেক চেষ্টা করেও গাড়িটা চালু করতে পারছি না। মাঝ রাস্তায় এভাবে গাড়িটা নষ্ট হয়ে যায়, এটা কল্পনাও করিনি। কোনো উপায় না পেয়ে গাড়ির বাইরে বের করে চারিদিকটা ভালোভাবে দেখতে লাগলাম। আশেপাশে একটা বাড়ি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। বাড়ির গ্যারেজ তো দূরের কথা, এদিকে আবার মোবাইলের নেটওয়ার্কও পাচ্ছি না। আর বৃষ্টি তো থামবে বলে মনে হচ্ছে না। কি যে করব কিছুই বুঝতে পারছি না। সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে সেখানে গিয়ে দেখি যদি কোনো সাহায্য পাই। গাড়িটাকে রাস্তায় রেখে আমি বাড়িটার দিকে যেতে শুরু করলাম। বিশাল বড় বাড়ি, মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদ, কিন্তু বাড়ির অবস্থা দেখে মনে হচ্ছে কিছুদিন আগেই বানানো হয়েছে। এত বিশাল বড় বাড়ি, কিন্তু বাড়ির বাইরে কোনো পাহারাদার নেই। মনে হয় ঝড় বৃষ্টির জন্য ভেতরে চলে গেছে। আমি চিৎকার করে বলতে শুরু করলাম, বাড়ির ভেতরে কেউ আছেন? আমি অনেক বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করুন। আমার কথা শুনে বাড়ির ভেতর থেকে সুন্দর একটা মেয়ে এলে আমার সামনে। মেয়েটার পরনের পোশাক দেখে মনে হচ্ছে যেন কোনো রাজকুমারী। তাছাড়া মেয়েটা দেখতে এতটাই সুন্দর, এই জীবনে আমি এত সুন্দর মেয়ে আগে কখনো দেখিনি। মেয়েটাকে দেখে আমিই অবাক হয়ে যাচ্ছি। যদি কোনো ছেলে এই মেয়েকে দেখে তাহলে তো পাগল হয়ে যাবে। কিন্তু এই মেয়েটা নিজে কেন এসেছে? একে দেখে তো বাড়ির পাহারাদার মনে হচ্ছে না। যাই হোক, আমি মেয়েটাকে আমার বিপদের কথা বললাম। আসলে আমি অনেক বিপদে পড়েছি। রাস্তায় আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, আশেপাশে কোনো ঘরবাড়ি দেখতে পাচ্ছি না। আমাকে একটু সাহায্য করবেন প্লিজ। এত রাতে তো আপনার গাড়ি ঠিক করার ব্যবস্থা করা যাবে না। আশেপাশে কোনো গাড়ির গ্যারেজ পাবেন না। আপনি আমার সাথে বাড়ির ভেতরে চলুন, আজ রাতে এখানেই আপনার থাকার ব্যবস্থা করছি। কাল সকালে আপনার গাড়ি ঠিক করা একটা ব্যবস্থা করা যাবে। আরে এ তো মেঘ না চাইতেই বৃষ্টি। মেয়েটা তো নিজে থেকেই আমাকে তার বাড়িতে থাকার কথা বলছে। আমিও তো একটা থাকার জায়গা খুঁজছিলাম। এই ঝড় বৃষ্টির মধ্যে এত রাতে গাড়ি চালাতেও অনেক সমস্যা হচ্ছিল। যেহেতু একটা থাকার জায়গা পেয়ে গেছি, এখন আর কোনো সমস্যা নেই। মেয়েটার সাথে বাড়ির ভেতরে চলে গেলাম। ভেতরে গিয়ে দেখি এটা তো আসলেই রাজপ্রাসাদ। বাড়িটার বাইরে যতটা সুন্দর, ভেতরে তার চেয়ে আরো বেশি সুন্দর। কিন্তু এত বড় বাড়িতে কোনো লোকজন তো দেখতে পাচ্ছি না। এত বিশাল বড় বাড়ি, নিশ্চয়ই অনেক কাজের লোক আছে, কিন্তু কোনো মানুষ তো দেখতে পাচ্ছি না। কৌতূহল নিয়ে মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই বাড়ির সব মানুষজন কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না, সবাই কি ঘুমাচ্ছে? আমি কি অসময়ে এসে আপনাদের বিরক্ত করলাম? এই বাড়িতে আমি ছাড়া আর কেউই থাকে না। মেয়েটার কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। এই বিশাল রাজপ্রাসাদের মতো বাড়িতে মেয়েটা একা থাকে। মেয়েটার কি একটুও ভয় করে না? মেয়েটা যে একা থাকে এটা শুনলেই তো আমার ভয় লাগছে। এত বড় একটা বাড়িতে একা থাকা যায় নাকি? কিন্তু আমি মেয়েটাকে এই ব্যাপারে আর কিছুই জিজ্ঞেস করলাম না। যদি ভুল কিছু জিজ্ঞেস করি, মেয়েটা যদি আমার উপর রেগে যায়, তাহলে তো আমাকে বাড়ি থেকে বের করে দিবে। তার চেয়ে ভালো হবে আমি চুপচাপ আজকের রাতটা এখানে কাটিয়ে দেই। তারপর কাল সকালেই তো চলে যাব। আর মেয়েটা এই বাড়িতে একা থাকুক বা অনেকজনকে নিয়ে থাকুক, সেসব নিয়ে আমার এত মাথা ঘামাতে হবে না। যখন আমি মনে মনে এসব কথা ভাবছি, তখন মেয়েটা আমাকে বলল, এত বড় বাড়িতে আমি একা থাকি, এটা শুনে আপনার অনেক অবাক লাগছে তাই না? না মানে, এই বাড়িটা তো রাজপ্রাসাদের চেয়ে কম না। এখানে একা থাকতে আপনার ভয় লাগে না? আমি তো ভয় পাই না, বরং মানুষ আমাকে দেখে ভয় পায়। আপনার মতো এত সুন্দরী রূপবতী মেয়ে দেখে মানুষ ভয় পাবে কেন? আপনাকে দেখতে তো একেবারে রাজকুমারীর মতো লাগছে। আমার কথা ছাড়ুন, আপনি এত রাতে এই নির্জন জায়গায় একা কেন এসেছেন? রাতে তো কেউ এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে না। অফিসের একটা কাজে এখানে এসেছিলাম। এখান থেকে কিছুটা দূরে খুব সস্তা একটা জায়গা পেয়েছি আমরা। আমাদের কোম্পানির নতুন ফ্যাক্টরি এখানেই হবে, তাই আমাকে অফিস থেকে পাঠানো হয়েছে এই জায়গাটা পরিদর্শন করার জন্য। ওহ আচ্ছা, এখানে তাহলে আপনার ফ্যাক্টরি খুলতে চান। কিন্তু আপনি যেই জায়গার কথা বলছেন সেই জায়গাটা তো খুব একটা ভালো না। রাতে তো দূরের কথা, দিনেও মানুষ সেখানে যেতে ভয় পায়। কিন্তু জায়গাটা তো আমার কাছে অনেক ভালো লেগেছে। তাছাড়া জায়গাটা অনেক সুন্দর। এত সুন্দর জায়গায় মানুষ আসতে ভয় পায় কেন? মানুষ কেন ভয় পায় সেটা তো আমি জানি না, তবে শুনেছি এই এলাকায় রাজকুমারীর মতো দেখতে একটা ভয়ঙ্কর ভূত ঘোরাঘুরি করে। সেই রাজকুমারীর ভয়েই নাকি এখানে কেউ আসতে চায় না। এই যুগের মানুষ আবার ভূতে বিশ্বাস করে নাকি? যারা নিজের চোখে ভূত দেখেছে তারা অবশ্যই বিশ্বাস করে।
এখন এসব কথা থাক, খাবারের টেবিলে চলুন। রাতে হয়তো কিছুই খাওয়া হয়নি আপনার। খাবারের কথা শুনেই তো পেটের ক্ষুধা আরো বেড়ে গেল। সেই দুপুরে একটা কেক খেয়েছিলাম। তারপর এই এলাকার কোথাও কোনো খাবার দোকান তো দূরের কথা, একটা চায়ের দোকানও দেখিনি। খাবারের কথা শুনেই আমার পেটটা কেমন যেন করছে। মেয়েটার পেছনে পেছনে খাবারের রুমে চলে গেলাম। তারপর খাবারের রুমে গিয়ে যেয়ে দেখলাম ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। মনে হচ্ছে এক্ষুনি আমার দম বন্ধ হয়ে যাবে। খাবারের টেবিলে সাজানো মানুষের মাথা, খাবারের প্লেটে সুন্দর করে সাজানো আছে মানুষের মাথাগুলো। এমন দৃশ্য দেখে ভয়ে আমার কলিজা কেঁপে উঠেছে। মনে মনে নিজেকে নিজে বলতে শুরু করলাম, এখানে এসে অনেক বড় ভুল করে ফেলেছি। এক্ষুনি আমাকে এখান থেকে পালাতে হবে, নয়তো আমার মাথাটাও এই খাবারের টেবিলে সাজানো হবে। কোনো কিছু না ভেবে দৌড়ে পালানোর চেষ্টা করলাম। আমি অনেক জোরে জোরে দৌড়াচ্ছি, শরীরের সব শক্তি দিয়ে দৌড়াচ্ছি, কিন্তু সামনে এগিয়ে যেতে পারছি না। আস্তে আস্তে খেয়াল করলাম আমি মাটি থেকে উপরে উঠে যাচ্ছি। ভয় আমার প্রাণটা যায় যায় অবস্থা। এমন সময় মেয়েটা বাতাসে ভেসে ভেসে আমার সামনে এলো। আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি এই মেয়েটা যে মানুষ না, এই সেই রাজকুমারী যার ভয়ে এখানে কেউই আসতে চায় না। সে আমাকে বলল, এত ভয় পাবার কিছুই নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। তোমার সাথে আমার কিছু কথা আছে, আমি যা বলবো তোমাকে তা শুনতে হবে, তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। ভয়ে আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, কিন্তু মেয়েটা আমাকে কি বলতে চায়। সে আমাকে বলল, আমি এই রাজপ্রাসাদের রাজকন্যা। প্রায় ৬,০০০ বছর আগে এই রাজপ্রাসাদে আমি আমার বাবা মায়ের সাথে থাকতাম। তারপর একদিন কিছু বিশ্বাসঘাতক আমার বাবা মাকে মেরে ফেলে। তারা শুধুমাত্র আমার বাবা মাকে মেরে শান্ত হয়নি, তারা সবাই মিলে আমার ওপর কুকুরের মতো ঝাঁপিয়ে পড়েছিল। এক এক করে সবাই আমার ওপর নির্যাতন চালায়। এমনকি আমি মরার পরেও ওই কুকুরগুলো আমার সাথে ঘনিষ্ঠ হয়েছিল। ওদের শরীরের চাহিদা মিটিয়ে আমার দেহটা মাটি চাপা দিয়ে দেয়। যেখানে আমাকে মাটি চাপা দেওয়া হয়েছে সেখানেই তোমরা ফ্যাক্টরি বানাতে চাচ্ছ। আমি চাই না তোমরা এখানে ফ্যাক্টরি বানাও। আর এই টেবিলে যে মাথাগুলো দেখতে পাচ্ছ, এরাই সেই রাতে আমার বাবা মাকে মেরেছিল। তারপর আমার শরীরটাকে ব্যবহার করেছিল ওদের চাহিদা মেটানোর জন্য। যতক্ষণ আমার দেহে প্রাণ ছিল ততক্ষণ একজনের পর একজন আমার সাথে ঘনিষ্ঠ হয়েছিল। এমনকি আমার শরীর থেকে প্রাণটা চলে যাওয়ার পরেও আমাকে ছেড়ে দেয়নি, তখনও আমার সাথে ঘনিষ্ঠ হচ্ছিল। এদের দেখতে মানুষের মতো হলেও এরা আসলে মানুষরূপী পশু ছিল। এদের সবাইকে আমি শেষ করেছি। তারপর এদের মাথাগুলো খাবারের টেবিলে সাজিয়ে রেখেছি। এখন তোমাকে আমি তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছি। অফিসে গিয়ে বলবে এই জায়গা ফ্যাক্টরি বানানোর জন্য উপযুক্ত না, নয়তো তোমার মাথাটাও এখানে সাজিয়ে রাখা হবে। তারপর আমার ঘুম ভেঙে গেল। বিছানায় বসে বসে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। কি ভয়ানক স্বপ্ন ছিল, কিন্তু আমি তো আসলেই সেই জায়গায় গিয়েছিলাম। তাহলে হঠাৎ এখানে এলাম কিভাবে? আরে না, আমি তো স্বপ্ন দেখছিলাম। আমি যদি ওখানে যেতাম তাহলে আমি এখানে আমার বাসায় কি আর আসতে পারতাম? যাই হোক, যখন বিছানা থেকে উঠে ফ্রেশ হতে যাব তখন আমার রুমমেট আনিকা আমার রুমের ভেতরে এসে আমাকে জিজ্ঞেস করলো, কী রে পায়েল, এত রাতে কখন বাসায় এসেছিস? সকালে তোকে রুমে দেখে তো আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি তো ফ্ল্যাটের দরজা ভেতর থেকে লাগিয়ে রেখেছিলাম, তাহলে তুই রাতে রুমের ভেতর কিভাবে ঢুকেছিস? আনিকার কথা শুনে আমার পৃথিবীটাই যেন এলোমেলো হয়ে গেল। আমি কি তাহলে আসলেই সেখানে গিয়েছিলাম? এটা কি সত্যিই ছিল? যখন আমি এসব কথা ভাবছি তখন খেয়াল করলাম ওই রাজকুমারী আমার রুমের ভেতরে। রাজকুমারীকে বাতাসে ভেসে বেড়াতে দেখে আমার কলিজাটা কেঁপে উঠল। নিজের চোখ দুটোকে আমি বিশ্বাস করতে পারছি না। ভয়ে আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। রাজকুমারী কেন এসেছে পায়েলের কাছে? পায়েল কি আসলেই স্বপ্ন দেখছিল, নাকি রাতের ঘটনা সত্যি ছিল? আপনার কি মনে হয়?